দ্যাট মিন্স সুপার ক্লাসের কিছুকে যদি আমরা কল করতে চাই তখনই আমাদের কি লাগবে, সুপার কিওয়ার্ডটা লাগবে। আমরা দেখছি ভ্যারিয়েবল কিভাবে কল করতে পারি, সুপার ডট ভ্যারিয়েবল নেম দিয়ে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করতে পারি। সাউন্ডটা কমাও। তো কিভাবে এটা করতে পারি, সুপার যে মেথডকে কল করতে পারি আমরা, সেটার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে সেম ওয়েতে ভ্যারিয়েবলের মতো, বাট ওখানে আমরা সুপার ডট ভ্যারিয়েবল নেম লিখতাম, এখানে লিখতে হবে সুপার ডট মেথড নেম, দেন যেই আর্গুমেন্ট থাকবে, যেরকম প্যারামিটার থাকবে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। ঠিক আছে, যদি আমাদের সুপার ক্লাসের মেথডে কি থাকে, তোমার হচ্ছে কি ইন্টিজার প্যারামিটার থাকে, তাহলে এখানে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে হবে। ওখানে যদি দুইটা প্যারামিটার নেয় তাহলে এখানে দুইটা প্যারামিটার ইনপুট হিসেবে দিতে হবে। সো এইভাবে আমরা কল করতে পারি। সো এটা কেন আমরা ইউজ করবো, আমরা অলরেডি দেখছি যে যদি কি থাকে, সুপার ক্লাস আর সাব ক্লাসে সেম প্রোটোটাইপের যদি দুইটা মেথড থাকে, দেন উই হ্যাভ অলরেডি নোন দ্যাট দোজ মেথড আর নোন অ্যাজ মেথড ওভাররাইডিং, রাইট? যে যদি হচ্ছে দুইটা মেথড দুইটা ক্লাসে থাকে, একটা সুপার ক্লাসে আর একটা সাব ক্লাসে, এবং তাদের ইমপ্লিমেন্টেশন যদি ডিফারেন্ট হয়, বাট বাকি সব যদি এক থাকে, রিটার্ন টাইপ, নেম, নাম্বার অফ প্যারামিটার সব কিছু যদি একই থাকে, তখন আমাদের কি হবে যে দুইটা মেথডকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের সুপার ইউজ করতে হইতে পারে। ঠিক আছে, অ্যাজ লাইক দ্য ভ্যারিয়েবল, যে দুইটা ক্লাসে যদি আমার সেম নামের ভ্যারিয়েবল থাকে, দেন উই নিড টু ইউজ দ্য সুপার কিওয়ার্ড। As well, if there are method overriding, then to differentiate the method of superclass, we need to use the super keyword. For example, if we want to call the this m method, okay, this m method from this m method, if you write only m method, then it will be a recursive method, তাই না? যে ও নিজেকেই কল করতে থাকবে যদি আমরা শুধু m লিখি, ঠিক আছে? তখন কিন্তু সে কি করবে, যে ও নিজেকেই কল করতে থাকবে বারবার। বাট যদি আমরা এই মেথডকে কল করতে চাই, যে না এই মেথডের কাজ যেটা আছে সেটা হবে, এবং এখানে আমরা যে কাজটা লিখবো সেটাও হবে, তাহলে আমাদের কি করতে হবে, যে এই মেথডের আগে আমাদের কি করতে হবে, উই নিড টু পুট আ সুপার ডট। বুঝে গেছে সবাইকে? এতটুকু ক্লিয়ার? আমরা এখানে একটু এক্সাম্পল দেখি। যেমন দেখো যে এখানে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল ক্লাস আছে। সো রেক্ট্যাঙ্গেল ক্লাসের এখানে এই যে আমাদের এখানে কল করছে হচ্ছে, আচ্ছা এটা তো কনস্ট্রাক্টরকে দিয়ে কল করছে, নট দিস ওয়ান। এখানে যেমন দেখো যে সুপার ডট ক্লোন দেন মেথড নেম দিচ্ছে, ঠিক আছে? তাইলে ও কি করবে, আমাদের যে ক্লোন মেথড আছে, তো ক্লোন মেথডটা কোথায় একটু দেখি। আচ্ছা এখানে একটা ফাংশন যেটা বিল্ডিং ফাংশন সেটা ইউজ করছে। অন্য একটা শো মেথড আছে, তাই না? তো শো মেথডকে যদি আমরা কল করতে চাই তাহলে দেখো লিখতে হবে কি সুপার ডট শো, এইভাবে, ঠিক আছে? তাহলে সুপার ডট শো মেথড কল করবে কাকে, যেটা আমাদের হচ্ছে কি এই ক্লাসে আছে, সেইখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এই যে এই মেথডের ভিতরে এখানে এই যে আগে ক্লাসে পড়াইছিলাম এটা দাদা রাতে এই ডায়াগ্রামটা শেষ করি।
আজকে শিওর করতে হবে, টাইম নাই। তোরা যা, অসুবিধা নাই, যেন একটু ওইটা পরে, আগে ফি ডায়াগ্রামটা শেষ করলে, ফি ডায়াগ্রামের অনেক কাজ আছে। আল্লাহ, দেখি আরে একদিন কি আছে, কি করছো ভাই? Ma, দেখো how to take master ঘুমাই, class. Class. এই তো দেখে দিবো? কমপ্লিট করলে তো থাকবে। দেখে দেখে শুনি। Okay. So here you can see that in the A class there is a show method, right? And in the B class there is also a show method. Okay, so এই দুই show method এর মধ্যে যদি এখন আমি পার্থক্য করতে চাই বা আমি যদি এই show method থেকে আরেক show মেথডকে কল করতে চাই তখন আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে হচ্ছে গিয়ে super.show method. ঠিক আছে, যে ওইটারই মডিফিকেশন কোডটা এখানে দেওয়া আছে, তাইলে কি করবে যে একটা থেকে আরেকটা। এখন যদি আমাদের ওই শো মেথডের মধ্যে সাপোজ হচ্ছে গিয়ে কোনো প্যারামিটার থাকে, ঠিক আছে, এটা যেমন হচ্ছে উইদাউট প্যারামিটার, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম আছে। বাট যদি শো মেথডটা এরকম থাকতো, ফর এক্সাম্পল হচ্ছে শো, দেন হচ্ছে ও যদি নিত ইন্টিজার আই, তখন একে আমরা কিভাবে কল করতাম হচ্ছে এখানে যেমন সুপার ডট শো লেখা আছে, আমাদের লিখতে হইতো সুপার ডট শো, দেন এখানে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে হবে। বুঝা গেছে? তো এইভাবে আমাদের প্যারামিটার যত হবে, যদি উইদাউট প্যারামিটার হয় তাহলে উইদাউট প্যারামিটার এভাবে জাস্ট আমরা লিখে দিব, যদি প্যারামিটার থাকে দেন আমাদের ওই অনুযায়ী প্যারামিটার দিয়ে দিতে হবে। তো এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? জি মিস। তো এটা গেল হচ্ছে 2 নাম্বার ইউজ। 3 নাম্বার ইউজ কি? 3 নাম্বার ইউজ হচ্ছে যে আমরা বলতেছি যে ইনহেরিটের করার মাধ্যমে আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাক্সেস দ্য ভ্যারিয়েবল এন্ড মেথড অফ সুপার ক্লাস, তাই না, উইদাউট ইউজিং দ্য অবজেক্ট। অবজেক্ট ইউজ না করে আমরা কি করতে পারবো, সাব ক্লাস থেকে সুপার ক্লাসে সবকিছুকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এক্সেপ্ট দ্য কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা ইনহেরিট করতে পারবো না। তো আমাদের ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে দেন এটা কিন্তু অটোমেটিক্যালি ইনহেরিট হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। কি বললাম যে কনস্ট্রাক্টর ছাড়া, এক্সেপ্ট কনস্ট্রাক্টর, each and everything can be inherited from superclass to subclass, right? যে সাবক্লাস থেকে আমরা সুপার ক্লাসের মেথড বলো, ভ্যারিয়েবল বলো, সেগুলো সবই আমরা ইউজ করতে পারবো। বাট যদি কোনো আমাদের কনস্ট্রাক্টর থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ইনহেরিট করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে ওয়ে কি? ওয়ে হচ্ছে যে আমাদের তখন সুপার ফাংশন ইউজ করতে হবে। সুপার ফাংশন ইউজ করে আমরা কি করতে পারবো, উই ক্যান inherit the constructor of superclass using the super function. How? তো আমরা একটু দেখি, যে ধরো যে আমরা লিখতেছি ক্লাস A, okay, so if there is a class B which extends class A, okay, so if the class is like this type, then there will be no error. If I write here integer I equal to 10, then void m, and here if I write the main method public static void main, okay, and here if I want to use the I variable, suppose we want to print this thing, so I write print I, কলমটা ঠিক আছে, তখন কি করবে যে ও কিন্তু আই ভ্যারিয়েবল এখান থেকে সে অ্যাক্সেস করতে পারবে। একটা মিনিট,
যে ধরো এরকম যদি থাকে এবং আমরা হচ্ছে কি করতে চাই আই এম ভ্যারিয়েবল কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা চাইলে এম মেথডকেও কল করতে পারি, দেন দেয়ার উইল বি নো এরর, ঠিক আছে। বাট যদি আমরা এখানে কনস্ট্রাক্টর লিখি কোনো, ঠিক আছে, ধরো কনস্ট্রাক্টর আছে, তখন এই কোডে আমার এরর দেখাবে, বিকজ যে কনস্ট্রাক্টর কি করতে পারে না, সে ইনহেরিট করতে পারে না। সো আমরা এখন এখানে কি করতে পারি, উই ক্যান ইউজ দ্য সুপার ফাংশন টু রিমুভ দিস এরর। হাউ? in two steps. Step 1 is a constructor in the subclass, ঠিক আছে। এরর রিমুভ করার জন্য ফার্স্ট নাম্বার স্টেপ কি বললাম, যে আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে কোথায়, সাবক্লাসে। দেন কি করতে হবে, স্টেপ 2, in step 2 we need to use super function without parameter or the if যদি প্যারামিটার থাকে সো সেই প্যারামিটার অনুযায়ী এখানে সুপার দিয়ে প্যারামিটার ভাবে দিতে হবে। সো এইভাবে আমরা কি করতে পারি, কনস্ট্রাক্টরকে কল করতে পারি কোথায় থেকে, সাবক্লাস থেকে। তাহলে এখন আমাকে বলো যে অ্যাকর্ডিং টু দিস টু স্টেপ আমার তাহলে এখানে আমি কি লিখবো, যে ধরো আমার এখানে তো এরর হচ্ছে, যেহেতু এখানে আমি একটা কনস্ট্রাক্টর লিখেছি, তো এই কনস্ট্রাক্টর লেখার ফলে তাহলে এখন আমি কি বললাম যে আমার কি করতে হবে, একটা কনস্ট্রাক্টর থাকতে হবে কোথায় ক্রিয়েট করব, বি ক্লাসে, তাই না, কারণ বি হচ্ছে আমাদের সাব ক্লাসে। তাইলে এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে সেটা কিভাবে লিখতে হবে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করার নিয়ম কি, is b parenthesis বি প্যারেনথেসিস দেন ব্র্যাকেট, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে কি আমাকে কাকে কল করতে হবে, সুপার ফাংশন। super সুপার। তাহলে সুপারে আমার কি কোনো প্যারামিটার দেওয়ার দরকার আছে, জি না, না, কারণ আমাদের ওটা হচ্ছে উইদাউট প্যারামিটার। সো আমাদের এখানে সুপারটাও লিখতে হবে উইদাউট প্যারামিটার, এইভাবে, বুঝে গেছে। আর যদি আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকে তাহলে এখানে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লিখে সেখানে আমাদের প্যারামিটারটা পাস করে দিতে হবে। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দেখাই, এখানে ধরো আমাদের আছে ইন্টিজার জে, তাহলে একে কল করার জন্য আমরা যেটা করতে পারি, আইদার এখানে হচ্ছে আমরা আরেকটা প্যারামিটার নিতে পারি, ঠিক আছে, দেন যেটাকে এখানে পাস করে দিলে এই জের ভ্যালু এখানে চলে যেতে পারে। এবং নট নেসেসারি যে এখানে আমি যে কয়টা প্যারামিটার পাঠাবো আমাকে এখানে ওই কয়টা প্যারামিটারই থাকতে হবে, চাইলে আমরা এখানে ধরো আমাদের আরো প্যারামিটার এখানে থাকতেই পারে, যে ইন্টিজার কে, ঠিক আছে, এবং ধরো আমরা যেটা করতে পারি যে ইন্টিজার ধরো সাম ইকুয়াল টু হচ্ছে জে প্লাস কে করে আমরা সাম ভ্যালুটাও ওখানে পাঠাইতে পারি, ঠিক আছে, সেটাও করতে পারি। বাট এটা আসলে হবে না, কারণ আমাদের সুপার আর দিস এই দুইটা জিনিস কি করতে হবে, যে আমাদের সবার প্রথমে স্টেটমেন্টে থাকতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমাদের এখান থেকে যে কোনো একটা ভ্যালু স্ট্রেটলি পাস করে দিতে হবে, আমরা আরেকটা স্টেটমেন্ট লিখে কিন্তু সুপারটা লিখতে পারবো না। আমাদের ডিসের ক্ষেত্রেও বলছিলাম যে ডিস দিয়ে যে আমরা কনস্ট্রাক্টরকে কল করি, এক কনস্ট্রাক্টর থেকে আরেক কনস্ট্রাক্টর, যখন আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়, তো সেই টাইমে যদি আমরা দিস ইউজ করি সেটা যেরকম আমাদের ফার্স্ট স্টেটমেন্ট থাকতে হয়, সুপারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সুপারটাই আমাদের ফার্স্ট স্টেটমেন্ট হবে। বাট যেটা বলতেছিলাম যে এখানে আমরা একটা প্যারামিটার পাস করি না, কোনো প্যারামিটার পাস না করি, সেটার সাথে কিন্তু এটার প্যারামিটার কোনো ডিফার করতেছে না, যে এখানে আমি চাইলে একাধিক প্যারামিটার নিতে পারি, এটাতে বেশি নিতে পারি, এটাতে কম নিতে পারি, নো প্রবলেম। বাট যেটা করতে হবে যে আমার এখানে যেরকম লেখা আছে সুপারটা যাতে সেম হয়, যে তোমার ধরো দুইটা প্যারামিটার নেওয়ার জন্য এখানে কনস্ট্রাক্টর লিখছো এই ক্লাসে, বা তুমি সুপারের মধ্যে যদি একটা পাঠাও প্যারামিটার তাহলে এরর দেখাবে, ঠিক আছে। ওখানে আমার কনস্ট্রাক্টরটা এইখানে যেটা লিখবা, ঠিক আছে, এই ক্লাসের কনস্ট্রাক্টরটা যেরকম হবে সুপারটাও সেরকম হইতে হবে, নট যে বি যেরকম হবে সুপারটাও সেরকম হইতে হবে না, বা সুপার যেরকম হবে বি কেও সেরকম হইতে হবে তা কিন্তু না। বাট এতে কনস্ট্রাক্টর যেরকম হবে, এ মিন্স super class. In the super class, the way you write the constructor, according to that, you have to write the super
function in the subclass. Clear? এতটুকু কি সবার বুঝতে গেছে? Yes, miss. Okay, so let's see an example from the book. So এখানে দেখো যে এখানে বি ক্লাসের কনস্ট্রাক্টরে তিনটা প্যারামিটার আছে, রাইট? এ বি সি, বাট সুপার যেটা কল করছে সেটা দুইটা পাঠাচ্ছে, অনলি এ এন্ড বি। কেন? কারণ আমরা একটু দেখি যে আমাদের এখানে এ ক্লাস, যেটা এ ক্লাসে আমাদের কয়টা কনস্ট্রাক্টর আছে, এটা হচ্ছে তিনটা এখানে আছে, এটাও তো বি ক্লাস, এ ক্লাস হচ্ছে এটা। সো এতে দেখো যে দুইটা প্যারামিটার নেওয়ার জন্য কনস্ট্রাক্টর লেখা, তাই না? দেখতে পাচ্ছ? জি মিস। সো এতে হচ্ছে দুইটা কনস্ট্রাক্টর, সো ওখানে এই জন্য সুপারের মধ্যে কি লেখা হয়েছে, সুপারের মধ্যে হচ্ছে এ আর বি দুইটাকে কল করা হয়েছে। এবং এ আর বি মানে যে ওখানে এ বি দেখে তা না, এখানেও এ আর বি ইউজ করা হয়েছে দেখে এ বি পাঠানো হয়েছে। এখানে যদি এক্স ওয়াই ইউজ করো তাহলে এখানে আমরা এক্স আর ওয়াই পাঠিয়ে দেবো, সেইটা সেভ হয়ে যাবে এই এ আর বির মধ্যে। তো এতটুকু ক্লিয়ার? জি মিস। সবার কি এটা ক্লিয়ার হয়েছে? So that means there are three use of super keyword. Number one is to call the variable of superclass. Second use is to call the method of super keyword superclass, and third number is to call the constructor of superclass. So super keyword এর তিনটা ইউজ বুঝে গেছে সবার? Yes, miss. ওকে, সো এটা হচ্ছে এখানে সবই পাবা, যে বইগুলোর নাম বলছি সব বইতেই আছে। তো কমপ্লিট রেফারেন্স বইয়ের এটা হচ্ছে চ্যাপ্টার কত, চ্যাপ্টার 8-এ, ঠিক আছে? চ্যাপ্টার 8 হচ্ছে ইনহেরিটেন্সের চ্যাপ্টার, এখানে সবই পাবা, ঠিক আছে? যে ইনহেরিটেন্স কি, সুপার ক্লাস কি, তারপর সুপার ক্লাসের ইউজেস, তারপর হচ্ছে মেথড ওভাররাইডিং, তারপর কনস্ট্রাক্টর কিভাবে কল করা হয়, সবকিছু কিন্তু এখানে আছে। সো এটা হচ্ছে তোমার কমপ্লিট রেফারেন্স বইয়ের চ্যাপ্টার 8টা পড়বা, ঠিক আছে? সো নেক্সট তোমাদের ক্লাস হচ্ছে মঙ্গলবারে আমি এই ইনহেরিটেন্সের উপরে একটা কুইজ নিব। সো সেটা এই চ্যাপ্টার 8টা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এখানকার এক্সাম্পলগুলো সব প্র্যাকটিস করবা। এখানে সব সুপার কিওয়ার্ড ইউজ বা আপ টু গতকালকে আর আজকে যা যা পড়ানো হয়েছে সব হচ্ছে এখানে আছে, ঠিক আছে? মেথড ওভাররাইডিং টাইডিং সব কিছু এখানে পাবা। সো এটার জন্য কিন্তু আমি কোনো আলাদা স্লাইড দিব না, এই বই থেকে পড়বা। বুঝে গেছে? আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমরা আরেকটা জিনিস যেটা এটার মধ্যে আমরা পেয়ে যাব। তো আমি এর জন্য একসাথে পড়াই দিই, দাঁড়াও। এটাতে ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা ক্যারেক্টারিস্টিক। আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তোমার পলিমরফিজম। আচ্ছা, সো পলিমরফিজমটা কি? পলিমরফিজম হচ্ছে যে পলি মিন্স কি অনেক, তাই না? যে অনেক এবং হচ্ছে একই নামে, তো একই নামের যদি অনেক ব্যবহার হয় তখন আমরা সেটাকে বলতেছি যে পলিমরফিজম, যে সেম নেম বাট দেয়ার work or their implementation, all things are different, then we will say that that is a technique that is named polymorphism, ঠিক আছে? The same name but their works are different, then we will know it as polymorphism. বুঝা গেছে? তাহলে এই ধরনের আমরা কি কি শিখছি? এই ধরনের আমরা তো অলরেডি দেখছি যে মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে, তাই না? মেথড ওভারলোডিং এ কি হয়, মেথডগুলোর নাম সেম থাকে বাট তাদের কাজ ডিফারেন্ট থাকে, তাদের প্যারামিটার ডিফারেন্ট থাকে, তাই না? তো সেটা আমরা দেখতেছি। আবার মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রেও আমরা কি দেখি, মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আমাদের মেথড দুই ক্লাসের মেথডের নেম সেম বাট তাদের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট, রাইট? সো এই যে এই দুই ভাবে তাহলে কি পসিবল, পলিমরফিজম পসিবল। তো তাহলে আমরা আরেকবার যদি বলি যে হোয়াট ইজ পলিমরফিজম, পলিমরফিজম হচ্ছে ইফ we can use the code in different way, okay, then that will be known as polymorphism. And polymorphism can be done in two ways. One is by method overloading
what is বয়েতে called না, as compile বয়েতে time না। polymorphism, and another one is যারা এগুলো করে হ্যাঁ বয়েছে না। method overriding, which is known as one time polymorphism. কেন? কারণ হচ্ছে যখন আমরা কম্পাইল করব মেথড ওভারলোডিং এর সময়, মেথড ওভারলোডিং যেহেতু আমাদের কি সেম ক্লাসের মধ্যে, তাই না, এবং অবজেক্ট ক্রিয়েট করে আমরা যখন কল করতেছি সেটার মাধ্যমে কম্পাইল টাইমে সে বুঝতে পারতেছে যে তোমার কোন মেথডটা কল হচ্ছে। তো সেজন্য আমরা যখন মেথড ওভারলোডিং ইউজ করতেছি সেটাকে বলা হচ্ছে ফেমিনিস্ট এক মিনিট, ইংলিশ না, নারীবাদী তো আছে এগুলাই আমার মানে এখানে হবে পুরুষদের মতো হইতে চায়। না, এখন হ্যাঁ ওকে। সো যেটা বলতেছিলাম যে আমরা যখন মেথড ওভারলোডিং ইউজ করতেছি সেটাকে কি বলতেছি, কম্পাইল টাইম, তাই না? কম্পাইল টাইম কেন? কারণ মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে হচ্ছে যে সেম ক্লাসের মধ্যে সব হচ্ছে, যে আমার ক্লাস এ যদি হয়, আমি এখানে যদি একটা মেথড লিখি ভয়েড এম, দেন যদি লিখি ভয়েড এম ইন্টিজার আই, গ্রোথ হওয়ার পরে তারপর লিখলাম হচ্ছে ভয়েড এম ইন্টিজার আই ইন্টিজার জে। ওকে, সো এই তিনটাকে তো আমরা মেথড ওভারলোডিং বলতেছি, রাইট? যে তিনটা একই নাম এবং তাদের নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট। এরপরে যেটা আমরা করি যে এই মেথড গুলাকে কল করি এইভাবে, যে ধরো আমার এখানে মেইন মেথড আছে, আমি পুরোটা লিখলাম না। তো মেইন মেথডের মধ্যে ধরো আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম এ ও বি ইকুয়াল টু নিউ a, and if I write ob dot m, ob dot m12, and then ob dot m10. So যখন এটা আমরা কম্পাইল করব, এরপরে ধরো আমি যদি লিখি m a, তো এটা যখন আমরা লিখবো সে কিন্তু কম্পাইল টাইমে বুঝতে পারবে যে আমার এই অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে যে আমি অবজেক্ট দিয়ে কল করতেছি সেটা থেকে সে কিন্তু অটো ফাইন্ড আউট করে নেবে কম্পাইল টাইমে যে এখানে প্যারামিটার নাই, তো এটা হচ্ছে এই উইদাউট প্যারামিটার এই মেথডকে কল হচ্ছে। এখানে দুইটা আছে, দ্যাট মিন্স এটা 3 নাম্বারকে কল করতেছে। এখানে যখন আমি একটা দিচ্ছি ও কাকে কল করতেছে, 2 নাম্বারকে কল করতেছে, এবং এখানে যখন এটা দিচ্ছি এটার জন্য কিন্তু আমি কোনো মেথড লিখি না যে স্ট্রিংকে নিতে পারে। সো কম্পাইল টাইমে কিন্তু আমার কি দেখাবে, এরর দেখাবে, ঠিক আছে? এই জন্য এই পলিমরফিজমকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এতটুকু কি বোঝা গেছে যে মেথড ওভারলোডিং এর মাধ্যমে আমরা কি করতেছি, এটাও এক ধরনের পলিমরফিজম টেকনিক, যে সেম নেম বাট তার ইউজ ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট ইউজটা বুঝতে পারতেছি বা কোনটা কল হচ্ছে সেটা আমরা অবজেক্ট দিয়ে বুঝতে পারতেছি, রাইট? এবং সেটা বোঝা যাচ্ছে কখন, কম্পাইল টাইমেই বোঝা যাচ্ছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আর ওভাররাইডিং কে কেন আমরা রান টাইম বলতেছি, কারণ এইভাবে যখন আমরা করতেছি কম্পাইল টাইমে কিন্তু সে বুঝবে না যে কাকে কল করা হচ্ছে। এটা যখন আমরা রান করবো এবং রান করার পর যখন ধরো হচ্ছে আমি লিখছি হচ্ছে তোমার মেইন মেথড ধরো আছে আরেকটা ক্লাসে, সাপোজ ক্লাস টেস্টে ধরো মেইন মেথড আছে। এখন মেইন মেথডে আমি ধরো অবজেক্ট ক্রিয়েট করলাম হচ্ছে বি ক্লাসে, এবং এই অবজেক্টে আমি কল করলাম হচ্ছে এম মেথডকে। ওকে, তো এখান থেকে কিন্তু সে বুঝবে না যে সে আসলে কোন মেথডকে কল করতেছে, সে জানে যে বির অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, তো দ্যাট মিন্স হচ্ছে সে বির এম মেথডকে কল করবে, বা যখন এটা এক্সিকিউট হবে তখন সে যাবে যে এখানে আগে যাবে, ঠিক আছে? এখানে যা দেখতেছে যে देयर इज नो এম মেথড, এখানে কি কোথাও এম মেথড আমি লিখছি? না, তখন সে কি করবে, বি মেথড কাকে এক্সটেন্ড করতেছে তার কাছে যাবে, সে দেখতেছে এ কে এক্সটেন্ড করতেছে, তখন সে আসবে এর কাছে, এর কাছে এসে খুঁজবে যে এম মেথড আছে কিনা, ইয়েস এখানে এম মেথড আছে, তখন এটা এক্সিকিউট হচ্ছে। দেখে এই ওভাররাইডিং কে বলা হচ্ছে রান টাইম, যে এই পুরো কাজটা হচ্ছে রান টাইম, যে যখন তুমি হচ্ছে কি রান করবা প্রোগ্রামটা এক্সিকিউট করবা, এট দ্যাট টাইম সে সার্চ করবে যে এম মেথডটা কোথায় আছে, ঠিক আছে? বাট লোডিং যেটা, ওভারলোডিং যেটা, সেটা কিন্তু তোমার কম্পাইল টাইমেই সেটা হচ্ছে, বাট এটা হচ্ছে রান করার পর সে বুঝবে, এবং রান করার পর যদি দেখে সে যে এ ক্লাস এ ক্লাসের মধ্যেও যদি এম মেথড না থাকে তাহলে তখন সে এরর দেখাবে। বুঝা গেছে?
চেহারা মিস একটা কোশ্চেন ছিল ভালো হ্যাঁ, ওরা বলো। কি এখন আগাইতেছে? মিস যদি ভিডিও যদি এম নামে একটা আমি তো মেথড জানি থাকে, না আমি এই ক্লাসেরটা যদি কলে যেতে তখন ওবি ডট সুপার ডট এম লিখতে হবে। তখন হচ্ছে যদি ধরো আমার এখানে একটা এম মেথড আছে, ঠিক আছে, অন্য কালার ইউজ করি। একটু উপরে উপরে উপরে। বুঝছো? আরে এত দাঁত বেড়া সামনে একবারে। আমি দেখছি তো আমার সাথে অ্যাকাউন্টিং করছে না, আরে দেখছি তো এই সময়। যে ধরো আমার এখানে হচ্ছে একটা এম মেথড আছে, ঠিক আছে। এখন যদি আমি শুধু এভাবে লিখি তাইলে তো সে প্রথমে যে এম কে পাচ্ছে সেটাই রান করবে, বাট তুমি চাচ্ছ যে না এই এম মেথড রান সুন্দর করুক, ভাই, তখন জাতি হচ্ছে এমন, এখানে লিখতে হবে মানে যত super পারবো M। সুন্দর। আল্লাহ মাফ করবে, আসলে মাফ বুঝে করবে। গেছে? তাহলে কি করবে যে ও হচ্ছে এই এম এ আসবে, দেন তারপরে সুপার আসল যারা এম পাচ্ছে, দ্যাট মিনস সে সুপার ক্লাসের এম কে কল করবে। ও আচ্ছা, তার মানে মিস যে যে এটা ক্লাস দেখছো নাম যে এটা তো টেস্ট নামে আটা যে ময়দা ক্লাসটা আছে মাইখাই। ওখান থেকে ডাইরেক্ট আমি একে করতে পারবো না, না। কারণ এটা সুপার সরাসরি তো দাও হচ্ছে তো। আমি শুধুমাত্র সাব ক্লাসের অধিকার আছে সুপার ক্লাসের জিনিসপত্রকে কল করা, মেকআপ ঠিক পড়াইছে। আছে। আর বাইরে থেকে যদি তুমি যদি এখন এই ডিরেক্টলি একে কল করতে চাও টেস্ট ক্লাস থেকে, ঠিক আছে, যদি ডিরেক্টলি কল করতে চাও তাইলে আমার কি করতে হবে, আমি তাইলে তখন এ বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব না, আমি অবজেক্ট ক্রিয়েট করব এ ক্লাসে। এ ক্লাসের যদি আমি অবজেক্ট ক্রিয়েট করে খালাকে ওবি এখানে ডট এম দেখবা কি? লিখি তাইলে এখন ওবিটা কার, এর, তো সে ডিরেক্টলি খুঁজবে একে, তখন জি তুমি জি। ডিরেক্টলি কল করতে পারবা যদি টেস্ট ক্লাস থেকে চাও। বা যদি হচ্ছে তুমি সুপার সাব ক্লাস হয়ে তারপর চাও যে না আমি অবজেক্ট ক্রিয়েট করব সাব সেরা সেরা। ক্লাসে, বাট আমি রান করব হচ্ছে গিয়ে সুপার ক্লাসের মেথডকে, তখন তোমার এইভাবে করে সুপারটাকে ইউজ করতে হবে। আর ডিরেক্টলি চাইলে তখন হচ্ছে সে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট দূর করবে। বেড়া, হ্যাঁ, এটা বলো। যায়। মিস এভাবে যদি করি যে মানে সাব ক্লাস থেকে পরে সুপার বয়স ক্লাসে ভাই যাব, কত? তাহলে প্রোগ্রামটা রান টাইম অনেক বেশি হয়ে যাবে না, স্লো হয়ে যাবে না প্রোগ্রাম? না, অত একটা বেশি হবে না। আর মেইনলি হচ্ছে আমরা যেমন এখন এটা খুবই ছোট ছোট প্রোগ্রাম দেখতেছি, তাই না? So, এইসব ছোট প্রোগ্রামের জন্য যেমন তোমার প্রথমে অ্যাট ফার্স্ট মনে হতে পারে যে হ্যাঁ এটার জন্য তো এটা খুবই অনেক টাইম লাগতেছে। ছোট প্রোগ্রামের জন্য বা সিম্পল প্রোগ্রামের জন্য হচ্ছে সি বেস, যে ওটাতে রান টাইম অবশ্যই কম লাগবে, জাভার ক্ষেত্রে রান টাইম বেশি লাগবে যে কোনো ছোট প্রোগ্রামের জন্য। জাভা মেইনলি ইউজ হয় তোমার বড় প্রজেক্টের জন্য, ঠিক আছে, যেখানে হচ্ছে সির ক্ষেত্রে তখন হচ্ছে, আর জাভা হচ্ছে একবার তুমি যদি লোড করে ফেলো তখন হচ্ছে পরবর্তী এক্সিকিউশনের সময় সেটা অনেক ফাস্ট রান করবে, যে হ্যাঁ তার অবজেক্ট সব একবার সে অলরেডি রান করে ফেলছে, এই করে ফেলছে, তো দেন তারপর থেকে ফাস্ট হবে। এবং বড় হিউজ প্রোগ্রামের জন্য মেইনলি এই জাভাটা তোমার ইউজ হয়, যে যেখানে তখন সি যদি ইউজ করো তখন হচ্ছে সিতে ওই বড় প্রজেক্টের ক্ষেত্রে বড় প্রোগ্রামের ক্ষেত্রে সি রান টাইম বেশি হবে, জাভাটা কম হবে। বাট এসব ছোটখাটো প্রোগ্রামের জন্য যেরকম আমরা দেখতেছি যে অ্যারে দিয়ে বা অ্যারে লিস্টে যেসব ছোটখাটো প্রোগ্রাম দেখতেছি, এসব ছোটখাটো প্রোগ্রামের জন্য অবভিয়াসলি জাভার হচ্ছে রান টাইম বেশি, সির ক্ষেত্রে হচ্ছে কম। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে সবার ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা পলিমরফিজমটা ইউজ করতেছি এবং কেন হচ্ছে আমরা ওভাররাইডিং যখন করতেছি সেটাকে রান টাইম বলতেছি, আর কেন হচ্ছে আমরা ওভারলোডিং পলিমরফিজম যেটা সেটাকে আমরা কি বলতেছি, আমরা কম্পাইল টাইম পলিমরফিজম বলতেছি। ক্লিয়ার সবার এতটুকু? জি মিস। আচ্ছা, তো নেক্সট আমরা যাব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ম্যাম পড়াইতেছে তো পড়াইতেছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আজকে তো একটু পরে পরীক্ষা, আজকে একটু কম পড়াইলে মিস ভালো হতো। এমনিতেই তো ভয়তে ভয়তে আছি যে একটু পরে কি না কি জিজ্ঞাসা করেন। কেন, ছোট তো, শুধু তো অনলি যে অপশন পেন হচ্ছে কুইজে ছিল।
মিস এরপর কোশ্চেন তো অনেক হার্ড হয়, এখন ভয় লাগতেছে যে পারি না পারি মিস। এরপর আবার আচ্ছা, জাস্ট এতটুকু করলে তাহলে ছেড়ে দিচ্ছি। ওকে মিস। ওকে, সো দেখো এখানে আমি কি লিখে দিয়েছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? Abstract class is a class which can contain abstract method or regular method or both. So এতদিন আমরা যে মেথডগুলো দেখছি সেগুলোকে বলবো আমরা রেগুলার মেথড অর কনক্রিট মেথড। ঠিক আছে, রেগুলার মেথডের আরেকটা নাম হচ্ছে কনক্রিট মেথড। দ্যাট মিনস যে আমরা অলরেডি যেগুলো দেখে আসছি যে রেগুলার মেথড আমরা কিভাবে লিখতেছি, রিটার্ন টাইপ থাকবে, মেথডের নেম থাকবে, প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে, দেন সেটার হচ্ছে ইমপ্লিমেন্টেশন থাকবে, তাই না? সো এইভাবে আমরা রেগুলার বা কনক্রিট মেথডগুলো লিখি, যে যেমন ফর এক্সাম্পল ভয়েড এম, দেন এখানে তার কিছু কাজ থাকে, যে সাপোজ ইন্টিজার i ইকুয়াল টু 0। তো এইভাবে হচ্ছে আমরা জানি যে রেগুলার মেথডগুলো লিখি, তাই না? সো এটার আরেকটা নাম হচ্ছে কনক্রিট মেথড। এবং আমরা আরেক টাইপের মেথড শিখছি, সেটা কি? ক্লাস মেথড আর ইনস্ট্যান্স মেথড, তাই না? ক্লাস মেথড কোনটাকে বলবো আমরা? ক্লাস মেথড কোনটা ছিল? ক্লাস মেথড ক্লাসের মাধ্যমে মিস যে মেথডগুলো কল করা হয়, ক্লাসের মাধ্যমে মিস। ক্লাসের মাধ্যমে আমরা কোন মেথডকে কল করি? ক্লাস মেথড মিস। ক্লাস মেথড। এই যে আমরা যে এখানে এম মেথডটা লিখছি, এটাকে আমরা ক্লাস দিয়ে কল করতে পারবো না মিস, রিস্ট্যাটিক মেথড হতে হবে। তো তাইলে ওটা বলতে হবে যে স্ট্যাটিক মেথডকে হচ্ছে আমরা বলি ক্লাস মেথড। স্ট্যাটিক যদি না হয় তাহলে তো আমরা ক্লাস দিয়ে কল করতে পারবো না। তো স্ট্যাটিক মেথড, দ্য রাইট অ্যান্সার ইজ স্ট্যাটিক যদি থাকে আমার মেথডটা, দেন আমরা সেটাকে কল করব ক্লাস নেম দিয়ে, জন্য ওটাকে বলা হচ্ছে ক্লাস মেথড। আর ইনস্ট্যান্স মেথড কি? যেটা আমাদের হচ্ছে অবজেক্ট দিয়ে কল করব, রাইট? দ্যাট মিন্স নন স্ট্যাটিক মেথড যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড। সো দুই রকমের মেথড শিখছি। এখন আমরা যেটা বলতেছি যে ইন জেনারেল এই ধরনের মেথডকে সবগুলাকে আমরা বলতেছি কি? রেগুলার অর কনক্রিট মেথড। আর অ্যাবস্ট্রাক্ট মেথড কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট মেথড দেখো আমি কি লিখে দিচ্ছি ডেফিনেশন, মেথড হুইচ হ্যাজ নো বডি অর ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিনস যে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, জাস্ট কি থাকবে? ইট উইল অনলি কন্টেইন দ্য প্রোটোটাইপ। দ্যাট মিনস যদি এটা তো হচ্ছে আমার রেগুলার অর কনক্রিট মেথড, ঠিক আছে? বাট যদি আমি এখন অ্যাবস্ট্রাক্ট মেথড বলি, শুধু কি থাকবে? এর প্রোটোটাইপটা থাকবে, যে এখানে আমার মেথডটা শেষ, এর কোনো বডি বা ইমপ্লিমেন্টেশন আমরা যদি না দিই তখন বলতেছি যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমরা ডিফাইন করতে পারি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। সো এর প্রথমে আমরা লিখে দিতে হবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলে কি হয়ে যাবে? যে মেথডটা ডিফাইন হবে কি হিসেবে? অ্যাবস্ট্রাক্ট হিসেবে। বুঝে গেছে? জি সবাই ক্লিয়ার যে অ্যাবস্ট্রাক্ট মেথড তার মানে কি? যে যার আমি কখনো কি করব না, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন ইমপ্লিমেন্টেশন লিখবো না, যা শুধু প্রোটোটাইপটা দিয়ে আমি সেমিকোলন দিয়ে মেথডটা শেষ করে দিব ডিক্লারেশন, তাকে বলতেছি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড। এবং সেটাকে ডিফাইন করতেছি কি দিয়ে? অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের আরেকটা নিউ কিওয়ার্ড। ওকে, এতটুকু কি? বলো। যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো এগুলো কেন ইউজ করে? হ্যাঁ আমরা আসতেছি, হ্যাঁ আসতেছি, সবই বলবো। আচ্ছা, তো কিভাবে ডিফাইন করব অ্যাবস্ট্রাক্ট মেথড সেটা ক্লিয়ার, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কি জিনিস সেটা বোঝা গেছে, যে যার হচ্ছে আমরা কোনো ইমপ্লিমেন্টেশন লিখতেছি না, রাইট? আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বলছি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। দ্যাট মিনস এই টাইপের মেথড থাকতে পারে, আবার কি থাকতে পারে? রেগুলার অর কনক্রিট মেথড। দ্যাট মিনস দিস টাইপ অফ মেথডও থাকতে পারে, অথবা দুই টাইপেরই মেথড থাকতে পারে। আর কোনো ক্লাসকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই, আমাদের কি করতে হবে? ক্লাসের আগেও অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তুমি যদি কোনো ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করো, বাট ইফ ইউ ডোন্ট রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট বিফোর দ্য ক্লাস, then it will show error. That means if we have a class like this, a class A, and you write an abstract method, for example abstract void m, okay, so if you write like this, it will show error because it contains the abstract method, but you didn't define the class as abstract.
ওকে, সো এই এরর দূর করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের Abstract ক্লাসটাকে লিখতে হবে। অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট হইলে তখন আমরা এটা করতে পারবো। আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এরকম একাধিক অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, সাথে আমার কি থাকতে পারে, নরমাল রেগুলার মেথড থাকতে পারে, ঠিক আছে? এতটুকু কি সবার বোঝা গেছে? Yes, miss. জি মিস। জি মিস। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি হবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা যেটা করতে পারবো না, উই ক্যানট create object of an abstract class. So number one characteristic of an abstract class is we cannot, ভালো করে শুনো, we cannot create object of an abstract class। যদি আমার abstract class হয় আমরা কি করতে পারবো না, যে আমাদের ধর একটা ক্লাস আছে টেস্ট, মেইন মেথড আছে, মেইন মেথডের মধ্যে আমরা কি করতে পারবো না, a ও b equals to new a, এইভাবে আমরা যদি লিখি, যেহেতু এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো ইট উইল শো এরর। কি ছিল? শুনি না কে ম্যাম কথা? আমি নর্মালি যেরকম লিখে আসছি যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এবং সেখানে যদি মাস্ট কোনো একটা তোমার মেথড থাকে, ফর এক্সাম্পল যদি তুমি কোনো ব্যাংকের জন্য সফটওয়্যার বানাও, এখন সেখানে ধরো যে লোন একটা সেকশন আছে, যে কেউ একজন লোন নিছে এবং আমার কাছে এই চার্জারও নাই। সেটা তার ক্রেডিট ডেবিট সব জায়গায় সেই লোনের ইনফরমেশনটা থাকতে হবে। কোনো এক জায়গায় আচ্ছা। যদি না দাও, Yeah, ইমপ্লিমেন্ট chapter করতে pin এর ভুলে যাও, চার্জার তখন আছে কিন্তু ক্যালকুলেশনে ভুল Chapter আসবে। pin এর ফর চার্জার এক্সাম্পল একটু যে ধরো কষ্টকে আর অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে 50,000 টাকা আছে, তার লোন আছে হচ্ছে 10,000 টাকা। এখন ধরো যে ডেবিট বা ক্রেডিট অ্যাকাউন্ট যেটা দিয়ে সে টাকা ট্রান্সফার করবে বা তুলবে, এখন তার 10,000 লোন যাতে ব্যাংক কেটে রাখতে পারে সেজন্য কিন্তু তার অ্যাকাউন্টে অবশ্যই মিনিমাম 10,000 টাকা থাকতে হবে। এখন সে যদি ট্রান্সফার করার যে ক্লাসটা তুমি লিখছো সেখানে যদি এই লোনের ক্যালকুলেশনটা না আনো, তখন কি হবে, যে তুমি ধরো তার 50,000 টাকায় ট্রান্সফার করে দিলে, তখন কিন্তু এই যে লোনটা যে রাখাটা ইম্পর্টেন্ট কাজ ছিল তুমি কিন্তু বুঝবা না। তুমি কখন বুঝবা, পুরো প্রজেক্টটা, ব্যাংকিং সফটওয়্যারটা যখন পুরো কমপ্লিট করে ফেললা, তারপর যখন তুমি টেস্ট করতে যাবে, তখন যে তোমার চোখে ধরা পড়বে যে হিসাব মিলতেছে না, যে যেখানে তোমার হচ্ছে কি আসলে 10,000 টাকা স্টিল অ্যাকাউন্টে থাকা উচিত ছিল ফর দ্য লোন, সেখানে তোমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে অথবা 10-এর কম দেখাচ্ছে, তাই না? তো তখন তোমাকে আবার কি করতে হবে, পিছনে ডিবাগ করে করে যে দেখতে আমার হবে সব যে টাইপ এক্সাক্ট, তখন তোমার আবার ক্রেডিট ক্লাস যেটা লিখছো সেটা আগে চেক করতে হবে যে এখানে আমি কোনো ভুল করছি কিনা, ডেবিট ক্লাস যেটা লিখছো সেখানে কোনো ভুল করছো কিনা, ট্রান্সফারের জন্য যেটা লিখছো সেটাতে কোনো ভুল করছো কিনা, তাই না? প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমার আলাদা আলাদা করে চেক করতে হচ্ছে। বাট যদি তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে লিখে রাখো যে লোন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, তখন যেটা হবে যে এই লোন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি যদি সব ক্লাসে সাব ক্লাসে ওটাকে সুপার ক্লাস বানাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে, আমার কিন্তু কোড করার সময় আমাকে কি করবে, এরর শো করবে যদি আমি লোনটা ওখানে অ্যাড না করি। বুঝা গেছে? তো এই জন্য আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথডটা প্রয়োজন। কিসের জন্য, যে আমাকে ফোর্সফুলি, যাতে আমাকে ফোর্স করে কি করতে, যে যেগুলো হচ্ছে মাস্ট ইমপ্লিমেন্টেড মেথড সেটা যাতে আমি না ভুল করি, এবং সেটা যাতে আমি লাস্টে যে টেস্ট করার সময় যাতে আইডেন্টিফাই না করে আমি ডেভেলপিং এর সময় যাতে আইডেন্টিফাই করতে পারি। বুঝা গেছে? অনেকটা হচ্ছে, যেটা আমি সবসময় এক্সাম্পল দিই, আমি ওটাও দিই, যে এটা হচ্ছে অনেকটা লিস্টের মতো, যে ধরো তুমি একটা শপিং লিস্ট, এখন তোমার কাছে ধরো কোনো লিস্ট নাই, তোমাকে মুখে মুখে হচ্ছে গিয়ে বাসা থেকে বলে দিল যে আনবা হচ্ছে গিয়ে চাল ডাল, তারপরে আটা, সুজি, ময়দা, তেল, ডিম, এইগুলো মুখে বলে দিল যে এইগুলো আনতে হবে। এখন অনেক যদি থাকে, কত পড়াইতে একটা দুইটা ধরো সে শুধু ডিম আনতে বলছে, তোমার সেটা মনে থাকলো, তুমি বাজারে গেলা ডিম নিয়ে চলে আসলে। বা যদি ধরো তোমাকে এখন 10টা 20টার নাম বলে দেয় যে এই সব জিনিসগুলো লাগবে, মুরগি লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, ওকে, তুমি বাসা থেকে শুনে গেলা, ফাইন, এরপর তুমি বাজারে গেলা, এরপরে তখন কি হবে, তোমার ভুলে যাওয়া পসিবিলিটি অনেক বেশি না? যদি তুমি এখন Yes. 20টা 50টা যে মাছ মাংস আটা ছাতু কি বলছে, আমি নিজে এখন যেমন ভুলে গেছি, তাই না, যে আটা বলছি, তারপর কি বলছি, মাছ মাংস, এদিকে বললাম যে মুরগির মাংস, গরুর মাংস, মাছ, মাঝখানে আরো কিছু বলছিলাম যে ডিম, সুজি, তাই না, চা পাতা, ধরো এরকম অনেক কিছু। তো যদি তোমার কাছে কোনো লিস্ট না থাকে, তুমি কি করবা, বাজারে যাওয়া মাত্রই কিন্তু ভুলে যাওয়া খুবই পসিবিলিটি অনেক বেশি, রাইট? বাট ধরো তুমি যদি একটা লিস্ট থাকে, চেক লিস্ট থাকে, আইদার ইট ক্যান বি ইন পেপার অর ইট ক্যান বি ইন ইউর মোবাইল, যে ধরো তুমি
মোবাইলে বা তোমার হচ্ছে গিয়ে একটা কাগজে যদি তোমার লেখা থাকে যে না তোমার এগ নিতে হবে, তোমার ব্রেড নিতে হবে, তোমার রাইস নিতে হবে, তারপরে তোমার সুগার নিতে হবে, তারপর আরো যা যা নিতে হবে সব যদি লিস্ট থাকে, এখন তুমি শপিং এ গেলা, শপিং এ যে তুমি ধরো যে যা যা তোমার মনে আছে তুমি বাস্কেটে নিলা, এরপর কিন্তু তোমার এই লিস্টের সাথে যদি চেক করো সব নিছো কিনা এবং কোনটা বাদ গেছে সেটা আইডেন্টিফাই করা বেশি ইজি হবে না? জি মিস। সো এইখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও সেম কাজ করতেছে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও হচ্ছে একটা লিস্টের মতো যেখানে আমার কি মাস্ট যে মেথডগুলো ইমপ্লিমেন্টেশনের দরকার আছে সেটা আমরা হচ্ছে কি সেটা নামগুলো লিখে রাখলে যেটা হবে যে আমরা যখন এই এ ক্লাসটাকে এক্সটেন্ড করব, ফর এক্সাম্পল ক্লাস বি যখনই এক্সটেন্ড করবে হচ্ছে এ কে, এবং তুমি ধরো এখানে অন্য অনেক কিছু করছো যে ভয়েড কে মেথডের ইমপ্লিমেন্টেশন লিখছো, সবকিছু লিখছো, বাট যখন তুমি এই এম মেথডটার ইমপ্লিমেন্টেশন লিখবা না তখনই সে কি করবে, এরর দেখাবে। সো তুমি যখন এটা ডেভেলপ করবে বাই ডিফল্ট তুমি ফোর্স হবা যে না তোমাকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতেই হবে যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এই জন্যই বলা যে একটা লিস্ট হিসেবে থাকা, যে তোমার সমস্ত প্রজেক্টে যেগুলো মাস্ট ইমপ্লিমেন্টেড মেথড সেগুলা তুমি একটা লিস্ট করে যদি রেখে দাও তাহলে যেটা হবে যে তুমি ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবা, তুমি একদম লাস্টে টেস্টিং এর সময় তুমি ভুলটা বুঝতে পারবা না, তুমি আগেই ভুলটা ধরতে পারবা। বুঝা গেছে? সবার কি এতটুকু ক্লিয়ার? কারো কোথাও কোনো প্রবলেম? Abstract class. নো মিস। ওকে, সো এটাও হচ্ছে তোমরা পাবা চ্যাপ্টার 8 এ আছে। ঠিক আছে, সো এই যে আমি যেটা বললাম যে আমরা কি করতে পারি, এরকম অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে আমরা একটা যে কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট বানাতে পারি এবং সেখানে এরকম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট ভয়েড কল মি দেন মেথড শেষ, কোনো কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। আবার এটা হচ্ছে আমাদের কনক্রিট বা রেগুলার মেথড যেটা ইমপ্লিমেন্টেশন আছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে যখন বি ক্লাস কি করতেছে, এ ক্লাসকে এক্সটেন্ড করতেছে এবং যে ক্লাস এক্সটেন্ড করবে সেখানে অবশ্যই যে কল মি মেথডটার এক্সপ্লেনেশন কিন্তু এখানে দিয়ে দিছি ইমপ্লিমেন্টেশন, তখন কিন্তু আমরা কি করব না আর অ্যাবস্ট্রাক্টটা ইউজ করব না। বুঝা গেছে? যে আমার কিন্তু এখানে কলমির ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই লিখে দিতে, তুমি যদি এই ইমপ্লিমেন্টেশনটা এখানে না লিখতে তাহলে কি করতো, এরর দেখাইতো। আর যখন আমরা হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করবো তখন আমি এই সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, এই ক্লাসে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না কারণ সেটা অ্যাবস্ট্রাক্ট। বুঝা গেছে? সবাইকে এতটুকু ক্লিয়ার? এই এক্সাম্পলটা কি সবাই বুঝছো? জি মিস। সবাই একটু এক্সাম্পলটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর কেন লাগবে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, বুঝা গেছে? জি মিস। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে কিন্তু সবাই এই